আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটি সকাল শুরু হয়ে গেছে। আমি প্রতিদিনের মতো আজকেও গাড়িতে বের হয়ে যাওয়ার জন্য ব্যাটারির মুখগুলো লাগাচ্ছিলাম। ব্যাটারির মুখ লাগিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব। দ্রুত ব্যাটারির মুখ লাগানো শেষ করে ফ্রেশ হচ্ছিলাম। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে গরম গরম খিচুড়ি রান্না করছিল। সেটা খাওয়া দাওয়া করে আমি গাড়িতে চলে যাব। গাড়িতে যাব, হঠাৎ করে বিপদ। পায়ে একটা কাঁটা বিঁধেছে। এখন কি করা যাবে? উপায় নেই। কাঁটাটা বের করার চেষ্টা করছিলাম কিন্তু পারি নাই। এরপর ভাবলাম যে না, গাড়িতে পরে যাব, আগে দেখি কাঁটাটা বের করতে হবে, ডাক্তারের কাছে যাই। নিজে নিজে চেষ্টা করছিলাম কিছুটা, কিন্তু পায়ের কাঁটা ভেঙে থেকে গেছিল। তো আমি গাড়ি নিয়ে ডাক্তারের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে আর গাড়ি চালাইতে যাইতে পারলাম না। আল্লাহ আসলে কখন কিভাবে মানুষের বিপদ আসে এটা উপর আল্লাহ ভালো জানে। বিপদ হাদিসে আছে, পায়ে কাঁটা ফোঁটা মুমিনের গুনাহ মাপের একটি কারণ। তো আলহামদুলিল্লাহ কাটা ফুটছে, এটা হয়তোবা আল্লাহর কোনো পরীক্ষা ছিল। যাই হোক, আমি চলে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তার আবার আমার মামা হয় পরিচয়ে। মামার কাছে গেলাম। মামা সে উনি অনেক কাটাকাটি করে। তো টুকটাক মানে ফার্মেসি ডাক্তার নিয়ে আর কি। আমি চলে গেলাম ওনার কাছে। উনি অবাস করার জন্য পায়ে ইঞ্জেকশন দিচ্ছিল। অবাসের ইঞ্জেকশন। প্রচুর ব্যথা পাচ্ছিলাম আমি। ব্যথায় কষ্ট পাচ্ছিলাম পায়ে। গোড়ালিতে তো শক্ত জায়গা, শক্ত চামড়া। ওইখানে তো ইঞ্জেকশন সহজে দেওয়া যায় না। যাই হোক, ইঞ্জেকশন দিচ্ছিল, আমি কষ্টও পাচ্ছিলাম। এরপর আমি মামাকে বললাম, মামা এটা তো ইঞ্জেকশন দিচ্ছেন, অবাস না করে তো আর কাটাকাটি করা যাবে না। মামা আবার আমাকে দুইটা পদ্ধতি বলছিল। একটা পদ্ধতি ছিল হচ্ছে পায়ে ওইটা ওষুধ দিয়ে হচ্ছে পাকাইতে হবে, পাকাইলে কাটা এমনি বের হয়ে যাবে, মানে ওটা পেকে যাবে আর কি ভিতরে। পেকে ভিতরে বের হয়ে আসবে পচে আর কি। আরেকটা বললো যে এই ট্রিটমেন্টটা হচ্ছে কেটে বের করে ফেলতে হবে। তো আমি বললাম, মামা কেটে বের করে ফেলবো, আমার প্রচুর কষ্ট হচ্ছিল ইঞ্জেকশনে। কেটে বের করতে হবে। তো মামা যথারীতি তার কাজ শুরু করলো। মামা কাটার প্রসেসিং করতেছিল যে কিভাবে পায়ে কাটতে হবে। কাটার আগে প্রাথমিক যে কাজগুলো আছে আর কি, পা অবাস করতে হবে। অবাস করে তারপরে কাটাটা বের করতে হবে। কাটাটা খানিকটা ডিপ হয়ে গেছিল। তো যাই হোক, মামা ওষুধ দিয়ে কাটাকাটি শুরু করবে। তো আমাকে বলতেছে যে কি অবস্থা ভাগ্নে, এখানে কি বোধ আছে পায়ে? বোঝা যায় কিছু? তো আমি, না মামা বোঝা যাচ্ছে না, এখন আপনি কাটতে পারেন। মামা তখন ওই সার্জিক্যাল নাইফ টাইপ এগুলা নিয়ে আর কি রেডি করছিল কাটার জন্য। তো আমি মামারে বললাম, ঠিক আছে মামা, আপনি কাটেন। কাটে পায়ের ওইটা বের করেন। এদিকে মামা কাটার জন্য রেডিও ছিল। বাইরে সাফারিন আবার ব্যাগ নিয়ে দুষ্টুমি করতেছিল। যাই হোক, মামা কাটাকাটি শুরু করলো, নাইফ দিয়ে কাটতেছিল আর কি। তো নাইফ দিয়ে পোজ দিচ্ছিল, নাইফে পোজ দিচ্ছিল এবং ব্লাডিং হচ্ছিল, প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছিল। আমি দেখতেছিলাম যে আসলে আমার হার্টটা আবার অতটা দুর্বল না, এগুলো দেখতে পারি। প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছিল, ব্লাড বের হচ্ছিল, আবার মামাও কাটতেছিল। আমি বললাম, মামা প্রচুর ব্লিডিং হচ্ছে। মামা বললো যে ব্লিডিং, এটা আসলে করা যাবে। এটা যদি করতে হয়, ব্লাড বন্ধ করতে হয় আর ওই কাটা বের করতে হয়, তাহলে করতে হবে তোমার। তো মামা যথারীতি অনেক সময় চেষ্টা করার পর কাঁটাটা বের করছে। কাঁটাটা বের করার পর দেখলাম যে কাঁটা প্রায় হাফ ইঞ্চি মতো ভিতরে ছিল। অনেক চেষ্টা করার পর প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার পর কাঁটাটা বের হয়েছে। তো কাঁটাটা দেখুন, এই যে এটাও ছিল পায়ের মধ্যে ঢুকে হাফ ইঞ্চি ভিতরে ঢুকে গেছিল। যাই হোক, এটা দেখার পর মামা আবার এখানে পাটা হচ্ছে পাটা ভেক্সল দিয়ে ধুয়ে দিচ্ছিল পরিষ্কার করে। এখানে ব্লাড লাগছিল, তো ব্যান্ডেজ করতে হবে আর কি। তো ব্লাড গুলো পরিষ্কার করে মামা ব্যান্ডেজ করার জন্য আর কি রেডি করছিল। আমি আমি একটু নার্ভাস ছিলাম, যে কষ্ট হচ্ছিল আমার পায়ের ব্যথায়। আমি যন্ত্রণা ছটফট করছিলাম। এরপর বাইরের একটা সিন ভিডিও করতেছিল। যাই হোক, একটা বাচ্চা বসেছিল, দাঁড়িয়েছিল স্কুলে। আমি বললাম, তুমি কি ডাক্তার হবা? সে বলল যে হ্যাঁ। তাহলে দেখো, না হলে ভয় পাবা, তুমি চলে যাও। তো যাই হোক, মামা এরপর ব্যান্ডেজের কার্যক্রম করতেছিল। ব্যান্ডেজের কার্যক্রম করে তার আগে আবার আমাকে অবাসের ইঞ্জেকশন, মানে যাতে আমি
ব্যথায় ছটফট পরে পরবর্তীতে ব্যথা না হয় এই জন্য আমাকে ইঞ্জেকশন করলো। ইঞ্জেকশন করার পর মামা ওষুধগুলো ঠিক মতো যে ওষুধগুলো আমাকে খাইতে হবে সেইগুলো দিল। দেওয়ার পর মামা ওষুধগুলো যে কিভাবে খাইতে হবে এটা বুঝিয়ে দিল। এবার এই মেয়েটা একটা মেয়ে দাঁড়িয়ে ছিল বাইরে। আমি আবার একে বললাম যে, "তুমি কি ডাক্তার হবা?" সে বলতেছে, "হ্যাঁ।" আমি, "তাহলে তুমি দাঁড়াও তো সমস্যা নাই। দেখো কিন্তু ভয় পাবা তুমি। চলে যাও তার থেকে বরং।" তারপর মামা ওষুধগুলো বুঝাই দিল যে কিভাবে খাইতে হবে। ওষুধে অবহেলা করা যাবে না। সঠিক মতো ওষুধ খাইতে হবে। তো ওষুধের ডোজগুলো কমপ্লিট বোঝার পর মামা বলল যে, "ঠিক আছে, এখন পায়ে ব্যান্ডেজ করে দিলেই হবে।" মামা এরপর ব্যান্ডেজ করার জন্য রেডি হলো। আমার পায়ে ব্যান্ডেজ করবে। ব্যান্ডেজের সরঞ্জাম খুঁজছিল। এদিকে সাফারিনও দুষ্টুমি করতেছিল। আমি প্রচুর ব্যথায় কষ্ট পাচ্ছিলাম। এরপর মামা আসলো। এসে ব্যান্ডেজ করার জন্য ব্যান্ডেজ করে দিল। আমাকে ব্যান্ডেজ করে দিয়ে ওষুধগুলো ঠিকঠাক মতো দিয়ে দিল। আমিও আবার গাড়িতে উঠে গেলাম। গাড়িতে উঠে এ সাফারিনকে বললাম যে, "চলো তাহলে বাড়ির দিকে যাই আমরা।" এরপর আমি গাড়ি নিয়ে বাড়ির দিকে ফিরবো। যাক, গায়ে পাটা উপরে রেখে পা যেহেতু ব্যান্ডেজ করা, অপারেশন একটা ছোট সার্জারি হয়েছে। তো এইজন্য আমি আরকি পাটা নামিয়ে রাখতে পারলাম না। পাটা উপরেই রেখে গাড়ি চালানো শুরু করলাম এবং সাফারিন গাড়ির মধ্যে বসেছিল। এরপর রাস্তার কিছু দৃশ্য ধারণ করতেছিল সাফারিনের আম্মু। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তোবা এটা আমার কপালে ছিল যে ছোট একটা বিপদের উপর দিয়েই রক্ষা পাবো। না হলে হয়তোবা বড় কোনো বিপদ হইতে পারত। যাক, আলহামদুলিল্লাহ যে ছোট বিপদ দিয়েই আমার উপর দিয়ে আরকি সমাধান হইলো। এটা হয়তোবা আল্লাহর ইচ্ছাই ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ। এরপর বাড়ি চলে আসলাম।